হাসিনাকে নিয়ন্ত্রণ না করলে দুদেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে মন্তব্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর। শহীদদের অসম্মান করছে দিল্লি, অভিযোগ বিএনপি। ঐক্যবদ্ধ থাকলে ফ্যাসিবাদ মাথাচাড়া দিতে পারবে না বলছে জামায়াত। দেশের সার্বভৌমত্ব নষ্ট করতে সর্বোচ্চ চেষ্টা করছে হাসিনা, দাবি এনসিপি। জুলাইয়ে 458 সড়ক দুর্ঘটনায় নিহত 416, অর্ধেকের বেশি মোটরসাইকেল আরোহী পথচারী, সবচেয়ে বেশি প্রাণহানি ঢাকায়। এবং চট্টগ্রাম বিভাগে ফের ভূমিধসের শঙ্কা। মৌসুমি বায়ুর প্রভাবে টানা 4 দিন বৃষ্টির পূর্বাভাস, 4 বিভাগে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি জাবেদ কারদার। রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে ইসি। মনোনয়নপত্র দাখিলের তারিখ নির্ধারণ করা হয়েছে। 13 আগস্ট এবং 20 আগস্ট অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। বৃহস্পতিবার দুপুরে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ইসি সিনিয়র সচিব আক্তার আহমেদ। 20 আগস্ট দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে এই কার্যক্রম অনুষ্ঠিত হবে। এমআর আসাদের রিপোর্ট। বৃহস্পতিবার নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেন ইসি সিনিয়র সচিব জানান, রাষ্ট্রপতি নির্বাচন আইনের ধারা অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার স্পিকারের সঙ্গে আলোচনা সাপেক্ষে এই সময়সূচি চূড়ান্ত করেছেন। রাষ্ট্রপতি নির্বাচন আইন 1991 এর ধারা 5(3) অনুযায়ী নির্বাচন কমিশনের সাথে মাননীয় স্পিকার মহোদয়ের আলোচনাক্রমে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল জানিয়ে দিচ্ছি। আক্তার আহমেদ জানান, তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিল 13 আগস্ট সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত। মনোনয়নপত্র যাচাই বাছাই 16 আগস্ট সকাল 10টা থেকে নির্বাচন ভবনে। মনোনয়নপত্র পরীক্ষার তারিখ হচ্ছে 16 আগস্ট 2026 রোববার সকাল 10টা থেকে যতক্ষণ লাগে সেটাও এখানে আমাদের ইসি ভবনে। আর ভোট গ্রহণের তারিখ ও সময় হচ্ছে 20 আগস্ট বৃহস্পতিবার অপরাহ্ন 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত জাতীয় সংসদ অধিবেশন কক্ষে। সিনিয়র সচিব বলেন, এরই মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা প্রস্তুত করেছে কমিশন। আমরা ভোটার তালিকা পেয়েছি। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানীর চারপাশ ঘিরে থাকা নদীর দূষণ রোধে সংশ্লিষ্টদের কর্মপরিকল্পনা তৈরির নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, পর্যায়ক্রমে দেশের সব নদীর পানি দূষণমুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। বৃহস্পতিবার সকালে বুড়িগঙ্গা নদীর পানি এবং পরিবেশ রক্ষা সংক্রান্ত সভা শেষে সরকার প্রধানের দেয়া এইসব নির্দেশনার কথা তুলে ধরেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। প্রধানমন্ত্রী দূষণ রোধে সকল কারখানায় ইটিপি স্থাপনের কথাও বলেছেন বলে জানান তিনি। মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বুড়িগঙ্গা নদীর পানি ও পরিবেশ উন্নয়ন শীর্ষক এক বৈঠক অনুষ্ঠিত হয়। সভা শেষে কথা বলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। বলেন, দূষণ বন্ধে প্রতিটি ফ্যাক্টরিতে ইটিপি স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে আগেও বলেছেন আমাদেরকে, এবং আজকে একটা কর্মপরিকল্পনা তৈরি করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। কলকারখানা যেগুলো আছে তারা যাতে সরাসরি নদীতে না ফেলতে পারে এবং সেগুলোকে ফেলার আগে যাতে একটা প্রসেসের মধ্য দিয়ে যে বিষাক্তটা যাতে নদীতে না পড়ে সেই ব্যাপারে ইটিপি এসটিপি যেখানে যা বসানো দরকার সেগুলো বসাইতে হবে। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তারের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির সভাপতি আব্দুস সাত্তার দুলাল এবং ক্ষুদে বিজ্ঞানী ওয়াকিমুল ইসলাম রিফাত। এ সময় তারা বলেন, প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করতে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত আন্তরিক। স্মার্ট কার্ড বহুত পরিচালিত যে প্রাইম মিনিস্টার মাননীয় প্রধানমন্ত্রী সাহেব তিনি এই গাড়িতে উঠেছিলেন অ্যান্ড আমি ড্রাইভ করতেছিলাম সেই গাড়িটাই কিন্তু প্রতিনিয়ত আপডেট হচ্ছে। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাকে কিছু অর্থনৈতিক সহযোগিতা করেছে। আশা করি আমি এই সামনে অনেক ডেভেলপ করতে পারবো। আমাদের এই বিশাল জনগোষ্ঠীকে আপনি বাদ দিয়ে কোনো উন্নয়ন রাষ্ট্রের সম্ভব নয়। এটি আপনার জনাব তারেক রহমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী
উনি এটা বুঝতে পেরেছেন। আমরাও চাই যে সরকার এই জায়গায় আপনার ভালোভাবে এঙ্গেজ হোক এবং বাংলাদেশের এই প্রতিবন্ধী মানুষদেরকে আপনার মানে ডেভেলপমেন্টের রাষ্ট্রের যে কর্মকাণ্ড আছে, মেনস্ট্রিমিং যে কর্মকাণ্ড আছে সেখানে যুক্ত করুন। এছাড়াও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন রংপুরের গঙ্গাচড়া উপজেলার ৫ম শ্রেণীর শিক্ষার্থী অনুশ্রী রায়। তিনি এবছর জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ পান। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান একটি হারমোনিয়াম উপহার দেন। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে আনন্দে আত্মহারা ক্ষুদে সঙ্গীতশিল্পী অনুশ্রী রায় তার স্বপ্নের কথা জানান। বলে বোঝাতে পারবো না, অনেক ভালো, অনেক অনেক অনেক। সেই সময় তো একটা আলাদা অনুভূতি কাজ করছিল। বিশেষ করে আমার বাবার কাছে বেশি এক্সাইটেড ছিল আমার বাবা। একটি চেঞ্জার হারমোনিয়াম গিফট করেছেন এবং আমার গান শুনেছেন। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন কুড়িল বিশোরের নিরাপত্তা কর্মী তাবিউল ইসলাম রাকিব। তিনি বাগেরহাট মোরেলগঞ্জের পানগুছি নদীর উপর সেতু নির্মাণের এলাকাবাসীর দাবির কথা তুলে ধরেন। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। পরীক্ষামূলক পাইলট প্রকল্প শেষে ফ্যামিলি কার্ড কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে ১৬ আগস্ট। কিশোরগঞ্জের লতিফাবাদ থেকে এই কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর অক্টোবরে সারা দেশে শুরু হবে বিতরণ। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। দীর্ঘ প্রস্তুতি শেষে আনুষ্ঠানিক উদ্বোধনের অপেক্ষায় ফ্যামিলি কার্ড কর্মসূচি। সচিবালয়ে এ সংক্রান্ত কমিটির সভা শেষে সমাজকল্যাণ মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, ১৬ আগস্ট কিশোরগঞ্জের লতিফাবাদে এই কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারের সকল বিভাগের সহযোগিতা। এরই মধ্যে দেশে ৫৬টি স্থানে পরীক্ষামূলক বিতরণ সফলভাবে শেষ হয়েছে। এই সরকার আমাদের প্রধানমন্ত্রী যে অন্তর্ভুক্তিমূলক এবং মানবিক রাষ্ট্র গঠনের যে একটা ওনার যে পলিটিক্যাল বা আমাদের যে নির্বাচনী ওয়াদা, সেটার প্রতি এই সরকার অত্যন্ত দায়িত্বশীল। মন্ত্রী জানান, ৬ সপ্তাহের মধ্যে সারা দেশে তথ্য সংগ্রহের কাজ সম্পূর্ণ হবে। এরপর পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড দেয়া হবে। ফ্যামিলি কার্ড মানুষের বাড়িতে যায়, ফ্যামিলি কার্ডের কাছে কাউকে আসতে হবে না। অর্থাৎ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের জন্য তথ্য সংগ্রহকারী প্রত্যেকটা বাড়িতে বাড়িতে হেঁটে হেঁটে যেয়ে তার ডাটা কালেকশন করবে এবং এটা আমরা আশা করছি যে আমরা এটা ইনশাল্লাহ ৬ সপ্তাহের মধ্যে, হাইয়েস্ট ৬ সপ্তাহ, ৪ থেকে ৬ সপ্তাহ আমাদের টার্গেট। সরকারের লক্ষ্য আগামী বছরের ৩০ জুনের মধ্যে ৪০,২০,০০০ পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা। আর ৪ বছরে এই সংখ্যা বাড়িয়ে ১,৬০,০০,০০০ পরিবারে পৌঁছে দেয়া। ১,৬০,০০,০০০ পরিবার হবে। এই ১,৬০,০০,০০০ পরিবার থেকে আমরা আশা করছি এটা বেশিও হতে পারে। এটা নির্ভর করবে পিএমটি স্কোরিং এর ফাইন্ডিংস এর উপর। ফ্যামিলি কার্ড বিতরণের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান সমাজ কল্যাণ মন্ত্রী। বলেন, পুরো কার্যক্রম প্রধানমন্ত্রী নিজেই তদারকি করছেন। সরকারের সকল বিভাগের সহযোগিতায় আমরা এই কার্যক্রম পরিচালনা করছি। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। ভারত সরকার এই মুহূর্তে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ না করলে দ্বিপক্ষীয় সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। এই সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, স্বৈরাচারী একটি দলকে কথা বলার সুযোগ দেয়া হবে কি না সেই সিদ্ধান্ত ভারতকেই নিতে হবে। তবে বাংলাদেশের জনগণের অনুভূতি ও বাস্তবতাকে ভারতের বিবেচনায় নেওয়া উচিত। ভারতের মাটিতে বসে স্বৈরাচারী ফ্যাসিবাদী সাজাপ্রাপ্ত আওয়ামী লীগের লোকজন এবং আওয়ামী লীগের প্রধান যদি এই ধরনের ষড়যন্ত্রমূলক কাজকর্ম চালিয়ে যেতে থাকে এবং সেটা যদি ভারত সরকার এখনই বন্ধ না করে, এই মুহূর্তে বন্ধ না করে, তাহলে অবশ্যই সেটা বাংলাদেশের জনগণের জন্য একটা উদ্বেগের জায়গা তৈরি করে। দুই দেশের দ্বিপাক্ষিক অনেক ইস্যু আছে যেগুলো আলোচনার মাধ্যমে, ডায়ালগের মাধ্যমে, বৈঠকের মাধ্যমে সমাধান করতে হবে, সমাধানের প্রয়োজন আছে। পলাতক শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়ে ভারত জুলাই শহীদদের অসম্মান করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তার অভিযোগ, ভারতের নীতি নির্ধারকদের পরিকল্পনাতেই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি কথা বলেন। শেখ হাসিনাকে ফেরত না দিয়ে দিল্লি তাকে রাজনীতির সুযোগ করে দিচ্ছে উল্লেখ করে এই ঘটনাকে সার্বভৌমত্বের প্রতি অপমানজনক আচরণ বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।
আমাদের সার্বভৌমত্বকে সম্মান করবেন না, আমাদের স্বাধীনতাকে সম্মান করবেন না। আপনারা ইচ্ছা মতো মানে শেখ হাসিনাকে দিয়ে ইচ্ছা মতো তারা দেশ তাদের মতো নিয়ন্ত্রণে রাখতে পেরেছিল, এখন তো নিয়ন্ত্রণে রাখতে পারবে না। এই কারণে তারা খুবই অসন্তুষ্ট। এই কারণে আবার হাসিনাকে টুলস হিসাবে, একটা যন্ত্র হিসাবে ব্যবহার করার চেষ্টা করছে বাংলাদেশ। বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামাতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিবাদের কালো ছায়া এখনও দেশে রয়ে গেছে, এই আগ্রাসনী সংস্কৃতির মাধ্যমে তাড়াতে হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এইসব কথা বলেন। এই সময় তিনি আরও বলেন, ঐক্যবদ্ধ থাকলে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদকে চিরতরে বিদায় হবে। 5ই আগস্ট সেই ফ্যাসিবাদী হায়নারা দেশ ছেড়ে পালিয়েছে, কিন্তু তাদের কালো ভূত এবং ছায়া এখনো দেশ থেকে যায়নি। সেই সাংস্কৃতিক আগ্রাসন এখনো রয়ে গেছে। এর মোকাবেলা আমাদেরকে জোরালোভাবে করতে হবে। শশাস তার নিজের অবস্থান থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের কার্যক্রমে আমরা প্রীত, কিন্তু তাদের আরও অনেক কিছু করার রয়েছে। ভারতে শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দেওয়াকে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি হুমকি স্বরূপ হিসেবে দেখছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বৃহস্পতিবার সন্ধ্যার পর রাজধানীতে দলটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির মুখপাত্র আসিফ মোহাম্মদ সজীব ভূঁইয়া কথা জানান। এ সময় তিনি বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট করতে শেখ হাসিনা ও আওয়ামী লীগ সর্বোচ্চ চেষ্টা করছে। গতকালকের সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান যোগ দিয়ে প্রমাণ করেছেন গণহত্যার সঙ্গে তিনি ওতপ্রোতভাবে জড়িত। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে ডেকে সরকারের সতর্ক করা উচিত বলে মন্তব্য করেন তিনি। এটাকে শুধুমাত্র শেখ হাসিনার বা আওয়ামী লীগের একটা ব্রিফিং হিসেবে দেখছি না, আমরা স্পষ্টতই এটাকে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি এক ধরনের হুমকি স্বরূপ দেখছি এবং এদেশের অভ্যন্তরীণ বিষয়ে দেশের বাইরের একটা শক্তির এক ধরনের হস্তক্ষেপ এবং দেশের ভিতরে এক ধরনের বিশৃঙ্খলা তৈরির গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে দেখছি। ওবায়দুল কাদের ফোনে ছাত্রলীগ নেতাদের হামলার নির্দেশ দিয়েছিলেন বলে উঠে এসেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তথ্য। একই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় অধ্যাপক ডক্টর জাফর ইকবাল ও সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর ASM মাকসুদুল কামাল সহ 8 জনকে আসামি করে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন নাজমুল ইসলাম। দ্বিতীয় দিনের মতো জুলাই মানবতা বিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের ও ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন সহ 7 আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন করেন প্রসিকিউটর গাজী MH তামিম। এ সময় ওবায়দুল কাদের ও তৎকালীন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের ফোনালাপ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়। প্রসিকিউশন জানান, 2024 সালের 11 জুলাই ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানকে সরাসরি ফোন করে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার নির্দেশনা দেন সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছাত্র জনতাকে দমন করার জন্য 11/7/2024 তারিখে জনাব ওবায়দুল কাদের সাহেবের সাথে ছাত্রলীগের তৎকালীন সভাপতি সাদ্দামের একটি কথোপকথন হয়। আমাদের তদন্ত সংস্থা সেই কথোপকথনের রেকর্ড জব্দ করেছে। অডিওতে তাকে বলতে শোনা যায়, পিটাও না কেন, মারো না কেন, বাড়তে দাও কেন। তাদের মতে এ বক্তব্য সহিংসতায় উস্কানির প্রমাণ হিসেবে মামলায় উপস্থাপন করা হয়েছে। ওবায়দুল কাদের সাহেব সাদ্দামকে বলছেন, পিটাও না কেন ওদের, মারো না কেন, বাড়তে দাও কেন। এরপরে সাদ্দাম সাহেব সেই কথার জবাব দিয়েছেন। এদিকে 15 জুলাই গণ অভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় অধ্যাপক ডক্টর জাফর ইকবাল, সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর ASM মাকসুদ কামাল সহ 8 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। 15 তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র জনতার উপরে আক্রমণের ঘটনায় তৎকালীন ভিসি মাকসুদ কামাল সহ জাফর ইকবাল সাহেব সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে তদন্ত চলছে, তদন্ত প্রায় শেষ পর্যায়ে। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।
2-3 দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান মন্ত্রী। এর আগে কক্সবাজারের মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনাল থেকে 800 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে জানায় রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড। এদিকে টানা সংকটে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। মনিরুল ইসলামের প্রতিবেদন। দেশজুড়ে অব্যাহত গ্যাস সংকটে বিপর্যস্ত সাধারণ মানুষ। থমকে আছে গাড়ির চাকা, গ্রাহকের অপেক্ষা যেন নিরন্তর। জ্বলছে না চুলা, সময়মতো রান্না করাও দুষ্কর এখন। কি আবাসিক কি যানবাহন, গ্যাসের অভাবে মুখ থুবড়ে পড়ার দশা শিল্প কারখানারও। এমন বাস্তবতায় সুখবর দিল রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড। খুব দ্রুতই জাতীয় গ্রিডে যুক্ত হবে 80 কোটি ঘনফুট গ্যাস। পরিসংখ্যান বলছে দেশে প্রতিদিন প্রায় 380 কোটি ঘনফুট চাহিদার বিপরীতে সরবরাহ হচ্ছে 215 কোটি ঘনফুট গ্যাস। এ নিয়ে ঘাটতি দাঁড়াচ্ছে 85 কোটি ঘনফুট। এ নিয়ে সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বলেন, কক্সবাজারে মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালের কারিগরি ত্রুটি ঠিক হয়েছে। 2 থেকে 3 দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলে দাবি করেন তিনি। আশা করি বিকালের মধ্যে ফ্রিজিং শেষ হয়ে যাবে। ফ্রিজিং শেষ হয়ে গেলে বিকাল থেকে গ্যাস সঞ্চালন আবার শুরু হবে এবং সঞ্চালন শুরু হয়ে গেলে আস্তে আস্তে আমাদের যেখানে প্রেশার কমে গেছে প্রেশারটা উন্নত হবে এবং মোটামুটি যে সমস্যার মধ্যে পড়েছি সমস্যা উত্তরণ করতে পারবো। স্বাভাবিক হতে 2-3 দিন লাগবে। ফ্যাসিস্ট হাসিনা সরকার নজিরবিহীন লুটপাট করে জ্বালানি খাতকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে বলেও অভিযোগ করেন মন্ত্রী। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। দেশে জুলাই মাসে সড়ক দুর্ঘটনায় 416 জন নিহত এবং 629 জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে অর্ধেকের বেশি ছিলেন মোটরসাইকেল আরোহী ও পথচারী। এর মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেছে 138 জনের, আর পথচারী নিহত হয়েছেন 106 জন। বৃহস্পতিবার রোড সেফটি ফাউন্ডেশনে পাঠানো জুলাই মাসের প্রতিবেদনে এইসব তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, জুলাই মাসে সারা দেশে 458টি সড়ক দুর্ঘটনা ঘটে। এইসব দুর্ঘটনায় নিহতদের মধ্যে 57 জন নারী এবং 48 জন শিশু রয়েছেন। এছাড়া 51 জন চালক ও তাদের সহকারী নিহত হয়েছেন, যা মোট প্রাণহানির 12.25%। বিভাগভিত্তিক সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি হয়েছে ঢাকায়। এই বিভাগে 133টি দুর্ঘটনায় 125 জন নিহত হয়েছেন। অন্যদিকে বরিশাল বিভাগে সবচেয়ে কম 28টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 24 জন। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় আজ থেকে টানা 4 দিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। এই সময় দেশের 4 বিভাগে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগে পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কার কথা জানিয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিন ও বিশেষ সতর্ক বার্তায় এই তথ্য জানানো হয়। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে সকাল 9টা থেকে শুক্রবার সকাল 9টা পর্যন্ত ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও 44 থেকে 88 মিলিমিটার পর্যন্ত ভারী এবং 88 মিলিমিটারের বেশি অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী 10 আগস্ট সারা দেশে একযোগে প্রকাশ করা হবে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। ফলাফল সংগ্রহ ও দেখার নিয়মাবলী পরে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা গত 21 এপ্রিল শুরু হয়ে চলে 20 মে পর্যন্ত। এরপর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবছর পরীক্ষার্থী ছিল 28,57,000-এর বেশি। সারা দেশে গেল 24 ঘন্টায় হাম ও এর উপসর্গে 6 শিশুর মৃত্যু হয়েছে। এই সময় আক্রান্ত হয়েছে 818 জন। এদিকে 15 মার্চ থেকে আজ পর্যন্ত সন্দেহজনক 764 জন এবং নিশ্চিত হামে 96 জনের মৃত্যু হয়েছে। এছাড়া 15 মার্চ থেকে আজ পর্যন্ত সন্দেহজনক রোগীর সংখ্যা 1,33,638 জন ও নিশ্চিত রোগীর 16,740 জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ঝালকাঠি গ্রেড 1 স্থানীয় সরবরাহ ডিপোর খাদ্য গুদামে
সরকারি বরাদ্দের চালের গুণগত মান পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী SM জিয়াউদ্দিন হায়দার। এই সময় বিভিন্ন মাদ্রাসা ও স্কুলে সরকারি বরাদ্দকৃত চালে মান নিয়ে অভিযোগের বিষয় গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। দরিদ্র মানুষ এবং বিভিন্ন প্রতিষ্ঠানে মানসম্মত চাল পৌঁছানোর বিষয়ে সরকার গুরুত্বের সাথে কাজ করছে বলেও জানান তিনি। আমাদের এই সিস্টেমের ফুড ডিস্ট্রিবিউশন সিস্টেমের কোনো সমস্যা আছে কিনা, যদি থাকে সেটাকে আমরা মেরামত করতে চাই। আর যদি এর সাথে কোনো অসাধু কর্মকর্তা বা অসাধু ব্যবসায়ী যদি জড়িত থাকে, আমরা তাদেরকে শনাক্ত করে এমন আমরা আইনের আওতায় তাদেরকে আনতে চাই, এগুলোকে প্রশ্নবিদ্ধ করতে পারে এমন কোনো কাজ অথবা এমন কোনো আপনার ব্যর্থতা, এই ব্যর্থতার দায় দায়িত্ব আমরা নিতে পারি না। বিদেশি সাবমেশিনগান, পিস্তল এবং 34 রাউন্ড তাজা গুলি সহ চরমপন্থী সরবরাহ পার্টি মঞ্জু জাহাঙ্গীর গ্রুপের 2 সদস্যকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব। রাজবাড়ী সদর এবং গোয়ালন্দ থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কাউরান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাব 10-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আসাদুজ্জামান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি, অপহরণ ও ডাকাতি সহ বিভিন্ন মামলা বিচারাধীন রয়েছে। রাজবাড়ী জেলার সদর এবং গোয়ালন্দ থানা এলাকায় মহিষখোলা মোল্লাবাড়ি এলাকা হতে একটি বিদেশি স্টার্লিং সাবমেশিন গান, 2টি ম্যাগাজিন ও 28 রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার পূর্বক মোহাম্মদ মমিন উল্লাহকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার নিকট হতে 2টো মোবাইল উদ্ধার করা হয়। আরেকটি অপারেশন পরিচালনা করা হয়। হাসান আলী বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়। খাগড়াছড়িতে সেনাবাহিনীর সিন্ধুকছড়ি জোনের উদ্যোগে সিন্ধুকছড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে 6 শতাধিক ফলদ, বনজ এবং ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল কাজী নেহাত ফয়সাল সহ উপ অধিনায়ক মেজর মোহাম্মদ মাজার হোসেন রাব্বানি, প্রধান শিক্ষক মঙ্ক মার্মা কর্মসূচির উদ্বোধন করেন। এই সময় কমান্ডার কাজী নেহাত ফয়সাল পাহাড়ের সম্প্রীতি এবং উন্নয়নের পাশাপাশি টেকসই পরিবেশ গঠনে সেনাবাহিনীর জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে বলে জানান তিনি। এখানে আপনারা আমাদের যারা শিক্ষক মহোদয় আছেন, তারা আমাদের এখানে ছাত্রছাত্রীদের শিক্ষা প্রদান করার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। আমরা আপনাদের পাশে থাকব। আর আজকের বিশেষ আয়োজন হচ্ছে আমাদের বৃক্ষরোপণ আয়োজন। আমরা জানি গাছ আমাদের পরম বন্ধু, আমাদের অক্সিজেন দেয়, সুতরাং আমরা আরো বেশি বেশি করে গাছ লাগাবো। শেষ করব মোহনা সংবাদ যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। হাসিনাকে নিয়ন্ত্রণ না করলে দুদেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে মন্তব্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর। শহীদদের অসম্মান করেছে দিল্লি, অভিযোগ বিএনপির। ঐক্যবদ্ধ থাকলে ফ্যাসিবাদ মাথাচাড়া দিতে পারবে না বলছে জামাত। দেশের সার্বভৌমত্ব নষ্ট করতে সর্বোচ্চ চেষ্টা করছে হাসিনা, দাবি এনসিপি। জুলাইয়ে 458 সড়ক দুর্ঘটনায় নিহত 416, অর্ধেকের বেশি মোটরসাইকেল আরোহী পথচারী, সবচেয়ে বেশি প্রাণহানি ঢাকায়। এবং চট্টগ্রাম বিভাগে ফের ভূমিধসের সংখ্যা, মৌসুমী বায়ুর প্রভাবে টানা 4 দিন বৃষ্টির পূর্বাভাস, 4 বিভাগে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohna.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।